আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের নদ নদীর উপরে মেইনলি যে সমস্ত কোশ্চেনগুলি এসছে সেগুলি এমসিকিউ আকারে তোমাদের সাথে আজ আলোচনা করব। এর আগের ভিডিওতে যেহেতু আমরা পশ্চিমবঙ্গের নদ নদী নিয়ে আলোচনা করেছি, তো তোমরা যারা পশ্চিমবঙ্গের নদ নদীর উপরে যে সমস্ত কোশ্চেন আসে, যে টাইপের কোশ্চেন আসে সেগুলি নিয়ে একটু ডিটেলস জানতে চাও, তাহলে তোমরা আগের আমাদের ভিডিওগুলি দেখে নিও। তো আজকে মেইনলি আমি 30টা কোশ্চেন তোমাদের রেখেছি বেশিরভাগই নদ নদীর উপরে। তো তোমরা দেখো কতগুলি অ্যান্সার তোমরা করতে পারো, আমাদের কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবে যে কার কতগুলি সঠিক হয়েছে। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আমাদের যে এমসিকিউ যে সমস্ত কোশ্চেনগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা। পর আমরা এটা করতে থাকবো। তোমরা যারা অ্যান্সার দিতে চাও তারা আমাদের কমেন্ট বক্সে অ্যান্সার দেবে। আর তোমরা এটাও পারো যে যেগুলো তোমাদের হচ্ছে তোমরা খাতায় নোট করেও করতে পারো, তারপর কে কত পেলে সেগুলি অবশ্যই জানাবে। চলো শুরু করি। প্রথম কোশ্চেন আছে, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? আমি আলোচনা করেছি নদী, পশ্চিমবঙ্গের নদ নদী পড়ানোর সময় এই পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয় তোমরা আগের ভিডিও অবশ্যই দেখে নেবে, তাহলে দেখবে এই কোশ্চেনগুলো তোমরা আর তোমাদের পড়তে হচ্ছে না নতুন করে, তোমরা সবই প্রায় পারবে, অ্যান্সার দিতে পারবে। চলো দেখো কি কি আছে। অজয়, মহানন্দা, তিস্তা, দামোদর। বলো কোনটা হবে এখানে। চলো আমি বলে দিই, পশ্চিমবঙ্গের যে নদীকে, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? দামোদরকে বলা হয়। তো কেন বলা হয়? দেখো আমাদের যে ডিভিসি প্ল্যানিং আমাদের দামোদর নদীর উপরে হয়েছিল, সেই প্ল্যানিং কেন হয়েছিল? হঠাৎ করেই তো হতে পারে না, এমনি এত টাকা আমাদের গভর্নমেন্ট খরচ করতে পারে না। তো কি হতো, পশ্চিমবঙ্গে প্রত্যেক বছরই এই দামোদর নদীতে জল বেড়ে যেত যখন বর্ষাকালে প্রচুর বৃষ্টি হতো, ঠিক আছে? তো এই দামোদর নদী আশেপাশে যে সমস্ত ধরো মানুষের বসবাস যাই বলো, তো এই দামোদর নদীর জল ছাপিয়ে প্রত্যেক বছরেই বন্যা হতো। সেই বন্যা রোধ করার জন্যই কি হয়েছে, এই ডিবিসি প্ল্যানিং করে বিভিন্ন জায়গায় বাদ দেওয়া হচ্ছে, ঠিক আছে? যাই হোক, চলো এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে এই ডিবিসির উপরে। তোমাদেরকে পরে যখন আমি এই ডিবিসির উপরে পড়াবো তখন অবশ্যই করিয়ে দেবো। তো দামোদর নদী এখানে অ্যান্সার হলো। সেকেন্ড হচ্ছে কি, পশ্চিমবঙ্গের জীবনরেখা কোন নদীকে বলা হয়? তোমরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ চলো, এখানে কি কি আছে? দামোদর, তিস্তা, ভাগীরথী, হুগলি আর মহানন্দা। কি হবে চলো বলে দিই, যারা পারবে তারা নিজেরা খাতায় নোট করতে থাকবে কার কটা অ্যান্সার ঠিক হচ্ছে। চলো কি হচ্ছে, ভাগীরথী ও হুগলি, মানে নাম্বার সি এখানে কারেক্ট অ্যান্সার। এবার আসি 3 নম্বর, কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? এটা অবশ্যই তোমরা যদি আগের ভিডিও দেখে থাকবে অবশ্যই করতে পারবে। বলো কি হবে? তিস্তা, জলঢাকা, মহানন্দা, দামোদর। কি হবে চলো দেখি অ্যান্সার কি হবে। অ্যান্সার হচ্ছে কি তিস্তা। চলো 4 নম্বর কোশ্চেন কি আছে, বর্ধমান ও বীরভূমের সীমানা দিয়ে কোন নদী প্রবাহিত হচ্ছে? দেখো আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপে আমরা দেখব কি, এই যে বর্ধমান, বীরভূম এগুলির মধ্যে, তারপর পুরুলিয়া, এই সমস্ত কি মালভূমি অঞ্চলের মধ্যেই প্রায় পড়ছে। আর যদি আমরা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ হিসাবে ভাগ করি পশ্চিমবঙ্গকে, এটা কি হয়ে যায়, পশ্চিম দিকে অবস্থিত হয়ে যায়। তো পশ্চিম দিকে প্রায় এই যে রয়েছে বীরভূম, বর্ধমান, তো এখান দিয়ে কোন কোন নদীগুলি প্রবাহিত হচ্ছে তোমরা দেখলেই, মানে যদি তোমরা পশ্চিমবঙ্গের নদ নদীর ম্যাপটা ঠিক করে দেখো তাহলে এই অ্যান্সার তোমরা দিতে পারবে সহজেই। দেখো কি কি দিয়েছে এখানে, অজয়, মহানন্দা, তিস্তা, দামোদর। তো অ্যান্সার কি হবে তোমরা দেওয়ার চেষ্টা করো। চলো বলে দিই, দেখো কি হবে এখানে, অজয় নদী। তো অজয় নদী নিয়েও আমি পড়িয়েছি, ঠিক আছে? তোমরা দেখো অবশ্যই এই ম্যাপটা একটু পাশে রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো অজয় নদী, এই যে দামোদর এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, তার উপর দিয়ে দেখো এই অজয় নদী প্রবাহিত হচ্ছে। তো ঠিক আছে, তোমরা যারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখোনি দেখে নেবে, তাহলে দেখার পর এই কোশ্চেনগুলো করবে, দেখবে একটাও তোমাদের আটকাচ্ছে না। চলো 5 নম্বর কি আছে, শিলাবতী ও দ্বারকেশ্বরের মিলিত প্রবাহের নাম কি? দেখো এই কোশ্চেনটা অনেক এক্সামে এসছে। কি কি আছে অপশন, জলঢাকা, রূপনারায়ণ, কেলেঘাই, অজয়।
কি নাম হবে তাহলে? দেখো রূপনারায়ণ। এটা কিন্তু তোমরা ভালো করে এই কোশ্চেনটা দেখে নিও, প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে, অনেক এক্সামে এই কোশ্চেন। চলো নাম্বার 6, হলদি নদী কোন নদীর মিলিত প্রবাহ? এটা দেখো কি কি অপশনে দিয়েছে, কেলেঘাই ও কংসাবতী, দিচু ও লিচু নদী, আর জলঙ্গি ও ভৈরবী, তিস্তা ও করলা। চেষ্টা করো তোমরা কোনটা অ্যান্সার হবে। চলো আমি বলে দিই এবার, দেখো কেলেঘাই ও কংসাবতী এই দুটি নদীর মিলিত প্রবাহের নামই হচ্ছে কি? হলদি নদী। চলো এগুলো সব দেখো, এই যে হলদি নদী তোমাদের যেটা পড়াচ্ছে এগুলো সবই দেখবে কি দক্ষিণবঙ্গের নদ নদীর মধ্যে পড়ছে। এই যে এর আগেও যেটা করালাম হলদি নদীর আগে শিলাবতী, দ্বারকেশ্বর, এগুলো সবই দেখবে দক্ষিণবঙ্গের নদ নদীতে আছে। চলো কত দূর হলো, এবার হলদি নদী করিয়ে দিলাম। এইবারে আসি, কোন কোন নদীর মিলিত প্রবাহ জল ঢাকা নদী? দেখো এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, এই কয়েকটা কোশ্চেন আছে না, কোন দুটি নদীর মিলিত প্রবাহ কি নাম? তোমরা দেখবে এইগুলো খুব ইম্পর্টেন্ট, একবার একটু বুঝে নিয়ে পড়বে, দেখবে আর ভুলবে না। এবার আসি অপশনে, দেখো কি কি দিয়েছি, কেলেঘাই ও কংসাবতী, দিচু ও লিচু নদীর মিলিত প্রবাহ, জলঙ্গি ও ভৈরবী নদীর মিলিত প্রবাহ, তিস্তা ও করলা নদীর মিলিত প্রবাহ। চেষ্টা করো কোনটা অ্যান্সার হবে। চলো এটা কি হলো, দিচু ও লিচু নদীর মিলিত প্রবাহের নামই হচ্ছে কি? জলঢাকা নদী। এবারে আসি 8 নম্বর, পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? দেখো আমরা সবাই জানি আমাদের পশ্চিমবঙ্গের প্রধান নদী কি। দেখো অপশন কি কি দিয়েছে, গঙ্গা, তিস্তা, মহানন্দা, দামোদর। এখানে কি হবে তোমরা বলো, চেষ্টা করো একটু, সবাই পারবে এটা। দেখো কি গঙ্গা। এইবারে দেখো এই কোশ্চেনটাই যখন একটু ঘুরিয়ে দেবে, বলবে যে কি উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি, বা পশ্চিমবঙ্গের যে আমাদের পার্বত্য অঞ্চলের প্রধান নদী কোনটি, তখন কিন্তু হয়ে যাবে কি এই যে তিস্তা নদী হয়ে যাবে। এইবারে আসি পরের কোশ্চেন, দেখো 9 নম্বর, উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? দেখো একটু আগেই আমি বললাম, এখানেই দিয়ে দিয়েছি আমার কোশ্চেনটা। দেখো কি কি আছে, নাম্বার মানে এতে কি আছে অপশনে, গঙ্গা, বি তিস্তা, মহানন্দা আর দামোদর। এক্ষুনি তো বলে দিলাম, বলো কি হবে। দেখো তিস্তা হলো উত্তরবঙ্গের প্রধান নদী। এইবারে দেখো এখানে তোমরা একটু দেখে নিও, এই তোমাদের আমি যখন পড়িয়েছি তোমরা যাতে মনে রাখতে পারো দক্ষিণবঙ্গে যে সমস্ত নদ নদী, একটি নট টু স্কেলে একটা ছবি দিয়ে ছবি এঁকে আমি বুঝিয়ে দিয়েছিলাম, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে যাতে সহজে মনে থাকে। দেখো এই নদীর নামগুলো, এগুলি দিয়ে দেখো একটু আগে পড়ালাম কি কি। দেখো এখানে কুমারী, কংসাবতী, এই কেলেঘাই, কংসাবতী একটু আগেই পড়ালাম না, এই দুটি নদীর মিলিত প্রবাহের নাম কি হচ্ছে? হলদি নদী। দেখো দ্বারকেশ্বর, শিলাবতী, এই দুটি নদীর মিলিত প্রবাহের নাম কি? দেখো রূপনারায়ণ। এগুলো সব এই ছবির মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিয়েছি, যাতে তোমরা একবার ভিডিওটি দেখলেই মনে রাখতে পারো। চলো 10 নম্বর দেখো, পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর কত কিলোমিটার অবস্থিত? দেখো আমরা তো জানি পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা, তো পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গঙ্গার যে অংশটি গেছে তার দৈর্ঘ্য কত কিলোমিটার? যদি আমরা দেখি যে গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে তারপর কি বঙ্গোপসাগরে পড়েছে, তো তার লেন্থটা অনেক আছে। সেটা কত কিলোমিটার? সেটা আছে কি 2000, দেখো এখানে লিখে দিচ্ছি তোমাদের, 2525 কিলোমিটার। তো এখানে এই পুরোটা তো আর পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়নি, কতগুলো স্টেটের উপর দিয়ে এসে বিহারের মধ্যে দিয়ে এসে পশ্চিমবঙ্গের মধ্যে গঙ্গা, বিহার আর পশ্চিমবঙ্গের যে সীমান্ত সেখান দিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছে। তারপর সেখান থেকে বঙ্গোপসাগরে পড়েছে, সেই পর্যন্ত কত কিলোমিটার পশ্চিমবঙ্গের মধ্যে প্রবাহিত গঙ্গা নদীর অংশ সেটা এখানে বলতে হবে। কি কি দিয়েছে দেখো এখানে অপশনে, 200 কিলোমিটার প্রায়, 400 কিলোমিটার প্রায়, 524 কিলোমিটার প্রায়, 150 কিলোমিটার প্রায়। কেউ যে অ্যান্সার দিতে পারবে সে অবশ্যই দেবে, আমি এর পরের স্লাইডে গিয়ে পরেরটা বলে দেবো। এবার চলো কি আছে অ্যান্সার, 524 কিলোমিটার প্রায়। তাহলে বুঝলে গঙ্গা নদী কত দৈর্ঘ্য, তার মাত্র 524 কিলোমিটার আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এবারে আসি কি 11 নম্বর,
মালভূমি অঞ্চলের প্রধান নদী কি, বা হলো মানে মালভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কি? দেখো তোমাদেরকে একটু বলে দিই মালভূমি অঞ্চল কোন কোন অংশটাকে বলা হয়। চলো তোমরা এবার দেখো যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন জায়গাটাকে বলা হয়। দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলটা সাধারণত এই যে পুরুলিয়া, বাঁকুড়া, এই যে আমাদের পশ্চিমবঙ্গের যে পশ্চিম দিক ধরো এই যে এই অংশটাকে প্রায় বলা হচ্ছে কি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। এবার এই মালভূমি অঞ্চল দিয়ে দেখো কি কি নদী প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? তো এর উপরেই এসছে কোশ্চেন, কি হবে? দামোদর। এবারে আসি কি পরের কোশ্চেন, কালজানি কোন নদীর উপনদী? কালজানি নদীটি দেখো অজয় না মহানন্দা না তিস্তা না তোর্ষা? চেষ্টা করো তোমরা কোনটি হবে অ্যান্সার। চলো তোর্ষা নদীর উপনদী হচ্ছে কি এটা কালজানি। এবারে 13 নম্বর কোশ্চেন, তোর্ষা নদী উৎপত্তি স্থল কি নামে পরিচিত? দেখো কি কি দিয়েছে অপশনে, মাছু, লিচু আর জেমু। দেখো এখানে এই অপশনটা দুবার হয়ে গেছে, তোমরা একটা অপশন ধরে নিও। তো এটা দিছু হবে, ঠিক আছে? তো এখানে দুবার হয়ে গেছে অপশন, তো চেষ্টা করো কোনটা হবে। চলো মাছু হবে এখানে অ্যান্সার, যে তোর্ষা নদী যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেই স্থানটি মাছু নামে পরিচিত। এবারে আসি 14 নম্বর কোশ্চেন, কুমারী কোন নদীর উপনদী? চেষ্টা করো তোমরা অ্যান্সার দিতে, অজয়, কংসাবতী, তিস্তা, তোর্ষা। কার কুমারী কার উপনদী? চলো বলে দিই, কংসাবতীর উপনদী হলো কি কুমারী। এবার আসি নাম্বার 15, গঙ্গা নদীর পশ্চিমবঙ্গের অংশ কটি জেলার সীমানা দিয়ে প্রবাহিত হচ্ছে? একটি ভালো কোশ্চেন। দেখো আমরা তো জানি গঙ্গা নদী পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে প্রবাহিত হচ্ছে, তো কোন কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তোমরা একটু দেখে নেবে, ম্যাপ দেখলেই বুঝতে পারবে। তো কটি, সেটা টোটাল কটি জেলার উপর দিয়ে গেছে? দেখো এখানে 7টি, 6টি, 8টি না 5টি? চলো 8টি জেলার উপর দিয়ে আমাদের এই গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে। নাম্বার 16, কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে বিভক্ত করেছে? এটা তাহলে আমরা চলে যাচ্ছি কি, দেখো উত্তরবঙ্গের নদ নদীর মধ্যে চলে যাচ্ছি আমরা। দেখো রায়ডাক, সংকোষ, কালজানি না ছেল? অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, হবে কি এটা সংকোষ। চলো পরের কোশ্চেনে আসি কি, মুকুটমণিপুর বাঁধ অবস্থিত কোন নদীতে? এটা একটু মিস্টেক হয়ে গেছে। চলো কি কি অপশন দিয়েছি, সুবর্ণরেখা, দ্বারকেশ্বর, বরাকর, কংসাবতী। দেখো মুকুটমণিপুর তো আমরা সবাই বেড়াতে যাই, তো মুকুটমণিপুর কোন নদীতে অবস্থিত বলো, সবাই চেষ্টা করো। চলো আমি বলে দিই অ্যান্সার কি হবে, অ্যান্সার কংসাবতী নদীতে এটি অবস্থিত। নাম্বার 18, পুনর্ভবা এবং আত্রাই কোন নদীর শাখা নদী? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু অনেক এক্সামে এসেছে। চেষ্টা করো তোমরা অ্যান্সার দিতে, তোর্ষা, তিস্তা, জলঢাকা, রায়ডাক। বলো কোন নদীর শাখা নদী পুনর্ভবা এবং আত্রাই? চলো যারা উত্তরবঙ্গের নদ নদীর ভিডিও দেখোনি বা বইতে পড়োনি, তোমাদের যেখান থেকে খুশি ইচ্ছা দেখে নিও, কিন্তু এই পশ্চিমবঙ্গের নদ নদী খুব ইম্পর্টেন্ট, কিছু না কিছু কোশ্চেন সব পরীক্ষাতেই আসে। চলো বলে দিই আমি অ্যান্সার হবে কি এটা তিস্তা নদী। তিস্তা নদী এই পুনর্ভবা, আত্রাই এগুলো সব তিস্তা নদীর শাখা নদী, ঠিক আছে? চলো নাম্বার 19 কি আছে, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন মাটি দেখা যায়? দেখো গনগনি অঞ্চলে আমরা অনেকেই বেড়াতে গেছি, তো অনেকেই দেখবে গনগনিতে ঘুরতে যায়, তো এই গনগনি অঞ্চলে কি ধরনের মাটি দেখা যায়? চেষ্টা করো কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, যারা গেছো তো তারা পারবে, তবু আমি বলে দিচ্ছি। দেখো পলি মাটি, লবণাক্ত মাটি, ল্যাটেরাইট মাটি না পার্বত্য মাটি? কি মাটি দেখা যায়? অ্যান্সার বলে দিচ্ছি, এটা হবে কি ল্যাটেরাইট মাটি দেখা যায়। সাধারণত আমরা গনগনিতে দেখতে যাই কি বলতো, যে ওখান দিয়ে এক সময় রিভার প্রবাহিত হতো, তো সেই রিভারটা এখন ওটা পরিত্যক্ত একটা অংশ হয়ে গেছে, ঠিক আছে? এবার বিভিন্ন ধরনের ওখানে ল্যান্ডস্কেপ দেখা যায়, ওটাই সবাই কি দেখতে যায়। তো ওখানে দেখবে লাল লাল মাটি, তার মানে কি হবে ল্যাটেরাইট মাটি অ্যান্সার হবে। চলো এবার নাম্বার 20,
নাম্বার 20 কোন নদীর উপর তিলপাড়া ব্যারেজ আছে? ঠিক আছে, তিলপাড়া ব্যারেজ তোমরা নাম শুনেছো, যারা পড়োনি কিন্তু যাদের পড়া তারা তো জানোই যে তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপরে অবস্থিত। কোন এখানে এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা এখানে হবে না। কোন নদীর উপর তিলপাড়া ব্যারেজ অবস্থিত? দেখো, দামোদর, কংসাবতী, শিলাবতী না ময়ূরাক্ষী? কোন অপশনটি হবে? চেষ্টা করো তোমরা। চলো আমি বলে দিই, এটা হবে কি ময়ূরাক্ষী নদীর উপর এই তিলপাড়া ব্যারেজ অবস্থিত। এবারে আসি নাম্বার 21, রামমাম জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত কোথায়? পুরুলিয়া, অপশন এ, অপশন বি বাঁকুড়া, অপশন সি জলপাইগুড়ি, অপশন ডি দার্জিলিং। কি হবে? চেষ্টা করো তোমরা। চলো বলে দিই অ্যান্সার কি হবে। এটা রামমাম জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত কি দার্জিলিং, মানে সব উত্তরবঙ্গে চলে যাচ্ছে। এই অ্যান্সারটি কি হয়ে যাবে? উত্তরবঙ্গের নদ নদীতে পাবে তোমরা। চলো 22, জলপাইগুড়ি শহর অবস্থিত কোন নদীর তীরে? তো জলপাইগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি আমরা সবাই ঘুরতে যাই। তো এগুলো কি উত্তরবঙ্গের যে আমাদের জেলাগুলি আছে সেগুলি। তো জলপাইগুড়ি জেলার কোন কোন নদী ওখান দিয়ে প্রবাহিত হচ্ছে? দেখো, তিস্তা এবং করলা নদী, অপশন এ, অপশন বি তিস্তা এবং জলঢাকা নদী, অপশন সি জলঢাকা এবং রায়ডাক নদী, অপশন ডি তিস্তা ও রায়ডাক নদী। চেষ্টা করো তোমরা। কি হবে? জলপাইগুড়ি শহরে অবস্থিত কোন নদীর তীরে? চলো আমি বলে দিই, তিস্তা এবং করলা নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি শহর। এবার আসি নাম্বার 23, সুন্দরবন ঘোষিত হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দেখো, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এরকম কয়েকটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে, তার মধ্যে সুন্দরবন একটি। তো এই সুন্দরবন কেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে? অপশন এ টাইগার রিজার্ভ, সুন্দরী ট্রি, ম্যানগ্রোভ ফরেস্ট না বায়োডাইভার্সিটি। এই কোশ্চেনটিও কিন্তু অনেক এক্সামে এসেছে, অনেকবার এসেছে। ডব্লিউবিসিএস এর তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো পাবে। এই সুন্দরবন কেন আর কবে, মানে কি কারণে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে, কবে হয়েছে? তো চলো তোমরা চেষ্টা করো অ্যানসার দিতে। তো আমি বলে দিই, তার সুন্দরবন আমাদের কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের একদম দক্ষিণে। তো দক্ষিণে কোন জেলা অন্তর্ভুক্ত? এটা সাধারণত দক্ষিণ 24 পরগনার মধ্যেই পড়ছে। ঠিক আছে, দক্ষিণ 24 পরগনার দক্ষিণ অংশটি সুন্দরবন নামেই পরিচিত। চলো কি হবে অ্যানসার? চলো এখানে আছে কি বায়োডাইভার্সিটি হিসাবে। অনেক জায়গায় তোমরা অনেক এক্সামে এসেছে দেখবে অনেকবার যে ম্যানগ্রোভ ফরেস্ট ও বায়োডাইভার্সিটি। যদি অপশনে এই দুটো একসাথে দেওয়া থাকে তাহলে কিন্তু সেটাও অ্যানসার হতে পারে। ঠিক আছে, কিন্তু এখানে শুধু ম্যানগ্রোভ ফরেস্ট বা এই সুন্দরী গাছ আছে এর জন্য কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়নি। এটা হচ্ছে বায়োডাইভার্সিটির জন্য, মানে এত ধরনের এখানে জীবজন্তু দেখা যায় আর এত প্রজাতি, সেই হিসাবে কি এই আমাদের সুন্দরবন যে ফরেস্ট সেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছিল। এটা হবে কবে? 1989-এ। ঠিক আছে, চলো নাম্বার 24, তিস্তার পশ্চিম অংশ কি নামে পরিচিত? চলো অপশনে কি আছে দেখো। নাম্বার এ তরাই, বি হচ্ছে ডুয়ার্স, সি হচ্ছে তাল, ডি হচ্ছে কি দিয়ারা। চেষ্টা করো, তিস্তার পশ্চিম অংশ কি নামে পরিচিত? চেষ্টা করো তোমরা। দেখো, উত্তরবঙ্গে নদ নদীর মধ্যে কিন্তু এটা পড়ছে। তিস্তা নদীর, এখান থেকে তোমাদের একটু আমি বলে দিই যে তিস্তা নদী কি আছে, উত্তরবঙ্গের প্রায় মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, এবার আমরা কি এই যে তিস্তা নদীর পূর্ব দিকটাকে একটা নাম দিয়েছি, পশ্চিম দিকটাকে একটা নাম দিয়েছি। তো এই যে তিস্তা নদীর পূর্ব অংশের নাম কি আর পশ্চিম অংশের নাম কি, এই দিয়েও কিন্তু অনেক এক্সামে কোশ্চেন এসেছে। তো তোমরা এটা মনে রেখো যে দেখো, পশ্চিমবঙ্গের যে আমরা যদি পশ্চিমবঙ্গের সীমানায় কোন কোন প্রতিবেশী দেশ আছে সেগুলো দেখতে চাই, আমরা দেখব কি এই উত্তরে পশ্চিমবঙ্গের একদম উত্তরে আমরা দেখব কি ভুটান, সিকিম। আমরা অনেকে ঘুরতে যাই, তো এই যে ভুটানে কি আমরা ঘুরতে যখন যাই একটা বলি যে দরজা, যেটাকে বলা হয় কি যে ডুয়ার্স অঞ্চল। ঠিক আছে, তো সেখান দিয়ে আমরা ঘুরতে যাই। তো তোমরা ওই হিসাবে মনে রাখবে যে তিস্তা নদী যখন মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে, তো ভুটানটা পড়ছে কি তিস্তার পূর্ব দিকে। তো পূর্ব দিকের অংশ কি ডুয়ার্স নামে পরিচিত হচ্ছে, আর পশ্চিম দিকের অংশটি আমরা তরাই বলছি। তো এখানে তো এই কোশ্চেনে তরাইয়ের ব্যাপারটা নেই, তো ডুয়ার্স অপশনে আছে। দেখো এখানে তরাই, ডুয়ার্স, তাল আর দিয়ারা। তো তরাই হলে কি হয়ে যেত যে তিস্তা নদীর
পূর্ব অংশে অংশটির নাম হয়ে যেত তরাই, কিন্তু এখানে দিয়েছে কি তিস্তা নদীর পশ্চিম অংশের নাম। তাহলে বুঝেই গেলে কি হবে, ডুয়ার্স। তো অ্যান্সার হবে ডুয়ার্স। এবার চলো না, পূর্ব অংশ হলে হয়ে যেত কি তরাই হয়ে যেত, আর সরি আমার একটু ভুল হয়ে যেত, পূর্ব অংশ আর পশ্চিম অংশ। তো পূর্ব দিকটা হয়ে যেত কি পশ্চিমবঙ্গে, ওটা হয়ে যেত ডুয়ার্স হয়ে যেত, আর পশ্চিম মানে বাম দিকটা হয়ে যাবে কি তরাই। তো চলো এখানে এক কোশ্চেন ছিল কি পশ্চিম অংশ, আমি ভাবছিলাম পূর্ব অংশ দিয়েছি। চলো একটু বুঝিয়ে দিই তোমাদেরটা। দেখো এরকম যদি আমি ধরে নিই, এবারে মাঝখান দিয়ে ধরো এরকম জায়গা দিয়ে কি হয়েছে, আমাদের এই তিস্তা নদীতে প্রবাহিত হয়েছে। তো তিস্তা নদী আমরা জানি কি পশ্চিম, এটা এখান দিয়ে মাঝখান দিয়ে যদি তিস্তা নদী যায়, তাহলে এই দিকটা আমরা ধরবো কি পূর্ব দিক, আর এই দিকটা ধরবো কি আমি পশ্চিম দিক। তো ভুটান কোন দিকে আছে, এই যে এই জায়গাটায় ভুটান আছে, আর এই দিকে আছে আমাদের কি নেপাল, এইগুলো আছে এইদিকে। তো দেখো আমরা বলি এখান দিয়ে কি একটা দরজা দিয়ে আমরা ভুটানে প্রবেশ করি। তো সেই হিসাবে মনে রাখবে যে তিস্তা নদীর পূর্ব দিকটা কি হচ্ছে ডুয়ার্স মানে দরজা, ঠিক আছে, আর পশ্চিম অংশটা হয়ে যাচ্ছে কি তরাই। আর তোমাদের অবশ্যই আশা করি ভুল হবে না, ঠিক আছে, এই জন্য এটা একটু আলোচনা করে দিলাম। তো চলো এখানে দিয়েছে কোশ্চেনে দিয়েছি কি পশ্চিম অংশ কি নামে পরিচিত, বুঝে গেলে পশ্চিম অংশ হবে তরাই। যদি এটা পূর্ব অংশ থাকতো তাহলে হয়ে যেত ডুয়ার্স। চলো পরের কোশ্চেন কি নাম্বার 25। চলো, পূর্ব কলকাতা নিম্নভূমি ঘোষিত হয়েছে বায়োডাইভার্সিটি সাইট হিসাবে না টুরিস্ট সাইট হিসাবে, না ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে, না রামসার সাইট হিসাবে। চলো তাহলে কোনটা হবে এখানে অপশনে দেখো, বলো। পূর্ব কলকাতার কি হয়েছে, নিম্ন যে স্থানটা আছে যেখানে জল জমে থাকে, সেখানে তোমরা অনেক এক্সামে কোশ্চেন, এগুলো ডব্লিউবিসিএস এ কিন্তু এই কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ারে, সেগুলোই মেইনলি আমি আজকের এই 30টা কোশ্চেনের মধ্যে বেশিরভাগ কোশ্চেনই যেগুলি প্রিভিয়াস ইয়ারে এসেছে সেই কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। চলো, বায়োডাইভার্সিটি সাইট হিসাবে না টুরিস্ট সাইট হিসাবে, সবাই তো ঘুরতে যায়, তার মানে কি দেখতে যায় জলাভূমিটা কি অবস্থা, কেমন ভাবে অবস্থান করছে, কিন্তু হবে না এখানে, এই টুরিস্ট সাইটও হবে না, বায়োডাইভার্সিটি সাইটও হবে না, তাহলে কি হবে? তো আমরা পড়ে এসেছি রামসার সাইট, এই কথাটি কিন্তু পড়ে এসেছি যে রামসার সাইট কোন অংশকে বলে, কেন বলে, ঠিক আছে। আমরা জানি কি আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্থানে কি হয়েছে, এই নিম্নভূমি অনেক অবস্থিত যেখানে জল জমে থাকে, ঠিক আছে। সেই সমস্ত স্থানগুলিতে এত জীব বৈচিত্র্য বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, সেই হিসাবে আমরা কি এই রামসার সাইটের অন্তর্ভুক্ত হতে দেখেছি, ঠিক আছে। এরকম আমাদের ভারতবর্ষে অনেকগুলি রামসার সাইট আছে। তো পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের এই পূর্ব কলকাতার যে নিম্নভূমি, সেখানে কি হয় এই রামসার সাইট হিসাবে কি হয়েছে, এটা ঘোষিত হয়েছে। চলো দেখো অ্যান্সারে দিয়ে দিয়েছি রামসার সাইট। চলো নাম্বার 26, গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ রয়েছে কোথায়? দেখো নদিয়া, না অপশানে নদিয়া, উত্তর 24 পরগনা ও হাওড়া, এগুলো এই জেলাগুলিকে বলা হচ্ছে যে এই জেলাগুলির মধ্যেই রয়েছে সক্রিয় বদ্বীপ, না নাম্বার বি মানে অপশান বি চলো আছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, অপশান সি সুন্দরবন অঞ্চল, অপশান ডি পূর্ব মেদিনীপুর ও হাওড়া। চেষ্টা করো তোমরা কোনটা হবে, একদম সহজ। গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ, এখানে একটু বদ্বীপ নিয়ে তোমাদের কথা বলি। দেখো বদ্বীপ আর দ্বীপ, আমরা জানি কি নদী প্রবাহিত হচ্ছে, যে সমস্ত নদী দীর্ঘ পথ অতিক্রম করে আসে সেই সমস্ত নদীতে আমরা দেখতে পাই কি কোনটা উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, এগুলো সব আমরা সুন্দরভাবে দেখতে পাই। তো সেই নদীগুলোকেই আমরা আদর্শ নদী বলি। তার মধ্যে এই কি পড়ছে গঙ্গা নদী, গঙ্গা নদীকে আমরা একটি আদর্শ নদী বলছি, কারণ এই যে গঙ্গা নদীর উৎপত্তি থেকে একদম গঙ্গা নদী যেখানে পতিত হচ্ছে বঙ্গোপসাগরে, তো এই পর্যন্ত আমরা লক্ষ্য করলে দেখবো যে গঙ্গা নদীর কোনটা পার্বত্য প্রবাহ, কোনটা সমভূমি প্রবাহ, এগুলো মানে সুন্দরভাবে দেখা যায়। এই জন্য দেখো আমরা দেখি কি যে নিম্ন প্রবাহ বা মধ্য প্রবাহে কি হয়ে যায়, ভূমির ঢাল কমে যায়, তখন কি হয় নদীর বহন ক্ষমতাও কমে যায়, জলের স্রোতও কমে যায়। এই জন্য কি হয় নদী সেদিকে আস্তে আস্তে কি করে সমস্ত পলি বালি ইত্যাদি এগুলো নিয়ে আসছিল বই, সেগুলো আস্তে আস্তে কি সঞ্চয় করতে থাকে। তো আমরা একদম নিম্ন প্রবাহে দেখবো কি নদী একেবারে তার যত যা কিছু নুড়ি পাথর বালি যা কিছু রয়েছে সেগুলো একদম সঞ্চয় করে ফেলছে, কখন
যে যখন সাগরে মিশছে, মানে সাগরের জলের সংস্পর্শে আসলে কি হয়, জলের ঘনত্ব বেড়ে যায়। তো সেই যে যখন সাগরে পতিত হচ্ছে নদী, সেই জায়গায় কি হয়, এমনভাবে ওই পলিবালিগুলি জমে যায় যে দেখতে বয়ের মতো হয়, সেগুলিকেই আমরা কি বলছি, বদ্বীপ বলছি। আর নদীদ্বীপ, একটা টার্ম আছে কি, নদীদ্বীপ কি জিনিস, তাহলে অনেকে ঘুরিয়ে পড়ে এই বদ্বীপ আর নদীদ্বীপ একই জিনিস, কিন্তু না। নদীদ্বীপ হলো এই যে নদীর প্রবাহ পথে কখনো কখনো হঠাৎ করে নদীর গতিবেগ খুব কমে যায়, তো কি করে নদী, তার গর্ভে কি করতে থাকে, যে ওই পলি বালি যা সমস্ত কিছু বয়ে নিয়ে আসছিল সেগুলো জমতে থাকে। সেই জমতে থাকলে কি হয়ে যাবে, একটা দ্বীপের আকারই তো দেখাবে। সেইগুলোকে যেহেতু এটা কি নদীর মোহনায় হচ্ছে না, নদীর প্রবাহ পথে হচ্ছে, তাই সেটাকে আমরা বলছি কি, নদীদ্বীপ। তাহলে ডিফারেন্সটা বুঝলে, নদীদ্বীপ কি আর বদ্বীপ কি। তো এখানে কোশ্চেন দিয়েছে কি, গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ রয়েছে। এবারে এই বদ্বীপের বিষয়টা দেখো, সক্রিয় বদ্বীপ, নিষ্ক্রিয় বদ্বীপ, এই ব্যাপারগুলো আছে। সক্রিয় বদ্বীপ মানে কি, নদী এখনো প্রবাহিত হচ্ছে, পলিবালি নিয়ে এসে ক্রমশ সঞ্চয় করছে, মানে ওই বদ্বীপের আকারটা ক্রমশ বাড়ছে, ঠিক আছে। এই ব্যাপারটা আমরা যে সমস্ত নদীতে দেখতে পাচ্ছি, সেই বদ্বীপগুলোকেই আমরা বলছি কি, সক্রিয় বদ্বীপ। আর নিষ্ক্রিয় বদ্বীপ কখন বলবো, যে কি নদী প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, যে বা নদী সাগরের মধ্যে পতিত হচ্ছে, কিন্তু কি বদ্বীপ সেখানে আর পলিবালি জমে সেই বদ্বীপটার বড় আকার হচ্ছে না, তাহলে সেটাকে আমরা বলছি কি, নিষ্ক্রিয় বদ্বীপ বলবো, ঠিক আছে। তো সক্রিয় বদ্বীপ আমরা দেখতে পাচ্ছি কোন কোন জেলা, তাহলে অ্যান্সার কি হবে, চেষ্টা করো তোমরা। আচ্ছা চলো আমি বলে দিই, সুন্দরবন অঞ্চল, দেখবে সুন্দরবন অঞ্চলে এই যে আমাদের যে মেইন নদী যেটা গঙ্গা নদী, গঙ্গা নদীকে আমরা বলছি কি, একদম নিম্ন প্রবাহে আমরা হুগলি নদী যে অংশটাকে বলছি, তো ওখানে বিভিন্ন শাখায় ভাগ হয়ে গেছে। আর আমরা দেখবো যে এই যে সুন্দরবন অঞ্চলে যে সমস্ত নদীগুলি সব প্রবাহিত হচ্ছে, ক্রমশ সেখানে পলি বালি সব সঞ্চিত হচ্ছে। আবার দেখবো যে কিছুদিন পর বৃষ্টি, যেমন বর্ষাকালে প্রচুর বৃষ্টি হচ্ছে, তখন নদী আবার গতিপথ চেঞ্জ করে নিচ্ছে, এইসব ঘটনাগুলোই ঘটছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, সক্রিয় বদ্বীপ দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ। তাহলে সুন্দরবন অঞ্চলে আমরা অপশনের অনুযায়ী অ্যান্সার দেব। এবার আছে কি নাম্বার 27, ভূতত্ত্ববিদ গণের মতে কোশি নদীর গতিপথ পরিবর্তনের ফল। এই যে আমরা দেখবো কি, কোশি নদী আগে একদিক দিয়ে প্রবাহিত হতো, এখন কি অন্য দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, তো এই গতিপথটা কেন পরিবর্তন করলো কোশি নদী। এখানে অপশন অনুযায়ী দেখো, নাম অপশন এ, গঙ্গা নদী প্রধানত বাংলাদেশে পদ্মা দিয়ে প্রবাহিত। অপশন বি, উত্তরবঙ্গের তিস্তা নদীর বন্যা। অপশন সি, কলকাতা বন্দরের অবনতি। আর অপশন ডি, গ্যাংটক ও দার্জিলিং অঞ্চলের ভূমিকম্প। চেষ্টা করো এখানে কোনটা হবে অ্যান্সার। চলো আমি বলে দিই, কলকাতা বন্দরের অবনতি। কি হয়েছে, আমাদের এই কলকাতা বন্দর, দেখো তোমরা এই কলকাতা বন্দর পড়তে গেলে এখানে অনেক কিছু জানতে পারবে, তো এখন তো এই কোশ্চেনের মধ্যে অত কিছু বলা সম্ভব নয়, তো যাই হোক একটু বলে দিই। দেখো আমাদের এই হলদিয়া যে বন্দর, কলকাতা বন্দর, তো এই যে আমাদের গঙ্গা নদীতে একমাত্র ভারতবর্ষের মধ্যে একমাত্র নদী বন্দর যদি এক্সামে আসে, তাহলে কি হবে, কলকাতা বন্দর। সে কলকাতা বন্দর কোথায় আছে, আমাদের এই পশ্চিমবঙ্গেই অবস্থিত। তো এই কলকাতা বন্দরে যেহেতু, কলকাতা বন্দরটি যেহেতু একটি নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে, ঠিক আছে, তো এই নদীতে ক্রমশ পলি বালি এগুলো ক্রমশ সঞ্চয়ের ফলে কি, এই নাব্যতা কমে যাচ্ছে। কমে গেলে কি হবে, কমে গেলে আর বড় বড় জাহাজ এই নদীপথে আসতে পারবে না। তো এই জন্যেই এই বন্দরে যাতে বড় বড় জাহাজ আসতে পারে, তার জন্য আমাদের কি করতে হবে, এই পলি বালি এগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। তো যাই হোক, তো এই পলি বালি এগুলো জমতে জমতে কি হয়েছে, এইগুলো অবনতি ঘটেছে, ঠিক আছে, এর যে ভূমিভাগ সেটা অবনতি হয়েছে। এর প্রভাবেই কি হয়েছে, যে সমস্ত আরো এই দক্ষিণবঙ্গে যে সমস্ত নদীগুলি প্রবাহিত হচ্ছে, তো অনেকের অনেক রকম পরিবর্তন দেখতে পেয়েছি। আমরা এই কোশি নদীর পরিবর্তনটা দেখতে পেয়েছি, গতিপথ, এই মেন কারণ হচ্ছে কলকাতা বন্দরের অবনতি। চলো এবারে আসি 20, মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী। দেখো আমরা
যখন গঙ্গা নদীর গতিপথ পড়বো দেখবো এই মুর্শিদাবাদের মধ্যে দিয়ে গঙ্গা নদী পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছে, ঠিক আছে। তো এই মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কোন কোন নদী? অপশন এ আছে দেখো মহানন্দা নদী, বি আছে জলঙ্গি নদী, সি আছে ভাগীরথী নদী, আর ডি আছে কি মাথা ভাঙা নদী। চলো কি হবে অপশন, চেষ্টা করো অ্যান্সার দিতে। মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী? দেখো এখানে অপশন এ আছে মহানন্দা নদী, অপশন বি জলঙ্গি নদী, অপশন সি ভাগীরথী নদী, অপশন ডি মাথা ভাঙা নদী। চেষ্টা করো তোমরা অ্যান্সার দিতে। কি হবে দেখো মুর্শিদাবাদ নদীর মধ্যে দিয়েই কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের প্রধান নদী কি গঙ্গা, এটা প্রবেশ করেছে বিহার থেকে। এই যে মুর্শিদাবাদ জেলা তার মধ্যে এসেই কিন্তু এই আমাদের গঙ্গা নদী প্রবেশ করেছে। তাহলে তোমরা একটু চিন্তা করো যে কোনটা হবে অ্যান্সার, মহানন্দা, জলঙ্গি, ভাগীরথী না মাথাভাঙা, মানে দক্ষিণবঙ্গে কি কি নদী আছে। চলো যাদের ঠিক হয়েছে ভালো, আমি বলে দিই কি হবে এখানে, নাম্বার সি হবে ভাগীরথী নদী। দেখো এই যে ভাগীরথী নদী গঙ্গার কোন অংশটিকে ভাগীরথী বলছি আর কোন অংশটিকে হুগলি বলছি, এটা কি হবে অ্যান্সার ভাগীরথী নদী। বুঝতে পারলে মুর্শিদাবাদের মধ্যে দিয়েই আমাদের এই গঙ্গা প্রবেশ করছে আর মুর্শিদাবাদকে দুই ভাগে ভাগ করছে, এটা মনে রাখবে। এইবারে আসে কি নাম্বার 29। চলো 29 আছে দামোদর ভ্যালি কর্পোরেশন হলো, ভাবো যে দামোদর নদী কোথা দিয়ে প্রবাহিত হয়েছে, কোন রাজ্যের মধ্যে দিয়ে, ভাবো। চলো আমাদের এই দামোদর নদীটি আমি বলে দিই একটু, তারপর অপশনে যাচ্ছি। দামোদর নদী কোথায়? ঝাড়খণ্ডের মধ্যে দামোদর নদীর উৎপত্তি হয়েছে। এবার দামোদর নদী তারপরে কি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে কি হচ্ছে, এই আমাদের প্রধান নদী কি ভাগীরথী হুগলি ওখানে মিশে যাচ্ছে। তো এই যে দামোদর নদীর বেশিরভাগ অংশটি তাহলে বুঝতে পারছো কোথা দিয়ে গেছে, আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে। তো অপশন কি হবে এখানে, অপশন অনুযায়ী অপশনে আছে ভারতের একটি সরকারি সংস্থা, বি আছে পশ্চিমবঙ্গের একটি সরকারি সংস্থা, সি হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা, নাম্বার ডি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের একটি সংস্থা। হ্যাঁ তাহলে অপশন অনুযায়ী কি হবে, তাহলে অপশন অনুযায়ী কি অ্যান্সার হবে, দিতে পেরেছো তোমরা? দেখো এটা তো আমরা জানি কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প, তো কেন্দ্রীয় সরকার তো থাকবেই। ভারত স্বাধীন হয় কবে, 1947 সালে, তারপর পরে কিন্তু এই ডিভিসি প্ল্যানিং হয়েছিল 1948। তো দেখো ভারত সরকারকে তো নিতেই হবে। আর কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে আমাদের দামোদর নদী গেছে, জেনারেল কনসেপ্ট, এগুলো মনে রাখলে কিন্তু তোমাদের অপশন অনেক কিছুই দেবে। মনে হবে কি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড, যেহেতু এর মধ্যে দিয়ে গেছে, কিন্তু হবে না। দেখো কেন্দ্রীয় সরকারকে তো নিতেই হবে, আর কি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা। তাহলে আমাদের অপশন হচ্ছে কি এখানে সি। তো সি অপশন এখানে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে। এইবারে আসি কি নাম্বার 30। এসব এটি হচ্ছে আমাদের এই আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন। তোমরা সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে এই 30টি কোশ্চেনের অ্যান্সার কার কতগুলি ঠিক হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো তোমরা এই ভিডিওটি দেখেছো এবং কোশ্চেনগুলোর অ্যান্সার ঠিকঠাক দেওয়ার চেষ্টা করেছো। যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা একবার দেখে নেবে, নিয়ে এই 30টি কোশ্চেন করতে বসবে। এখানে কিন্তু বেশিরভাগ কোশ্চেনই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে কোনো এক্সাম, মানে কোনো না কোনো এক্সামেই এসছে, আমি সেগুলি দেওয়ার চেষ্টা করেছি। চলো নাম্বার 30, সেটা আমাদের আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন। ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি? এই যে একটু আগেই বলছিলাম যে আমাদের ভারতবর্ষের মধ্যে নদী বন্দর কোনটি, তো চলো এই ফারাক্কা ব্যারেজ নিয়ে একটি কোশ্চেন, এটা কিন্তু ডব্লিউবিসি 2017 এসেছিল। চলো এ আছে কি নিম্নবঙ্গের বন্যা নিয়ন্ত্রণ, বি আছে হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি, পশ্চিমবঙ্গের জন্য বিদ্যুৎ উৎপাদন, নাকি বিহারে অন্তর্দেশীয় যে আমাদের জলপথ সেটা পরিবহনের জন্য। বলো এই ব্যারেজটি কেন নির্মাণ করা হয়েছে? ফারাক্কা ব্যারেজ, তোমরা অনেকে কিন্তু ফারাক্কা ব্যারেজ দেখতে গেছো, তো ফারাক্কা ব্যারেজ কেন নির্মাণ করা হয়েছে? অপশন অনুযায়ী অ্যান্সার কি হবে চলো আমি বলেই দিই, হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি। চলো এখান থেকে কিছু কথা তোমাদের বলে দিই। দেখো আমি একটু আগেই যখন তোমাদের বোঝাচ্ছিলাম যে আমাদের ভারতবর্ষের মধ্যে নদী বন্দর যেটা আমাদের হুগলি নদীতে এসছে, এই হুগলি নদীর উপরে করা হয়েছে। তো হুগলি নদী তো গঙ্গা নদীর একটি শাখার নাম,
পশ্চিমবঙ্গে হুগলি নাম নিয়েছে। তো এই যে নদী বন্দর, এখানে কি বড় বড় জাহাজগুলি প্রবেশ করতে তখনই পারবে যখন কি হবে, এর যে গভীরতাটা ঠিকঠাক থাকবে। তো জলের যোগান যদি ঠিকঠাক না থাকে, মানে জল যদি প্রবাহিতই না হয়, তাহলে কি হবে, পলি বালি যা কিছু নিয়ে আসবে সবই নদী গর্ভে সঞ্চিত হয়ে যাবে, তখন কি নাব্যতা হ্রাস পাবে। তাহলে কি এই যে এই বন্দরের মধ্যে দিয়ে যখন জাহাজ সেই নদীপথে আসতে পারছে না, তাহলে গুরুত্ব আস্তে আস্তে কমে যাবে। তো সেই জন্যই যাতে এই জলের প্রবাহ ঠিকঠাক বজায় থাকে, তার জন্যই কিন্তু এই প্ল্যানিংটা করা হয়েছিল, ঠিক আছে, এই ফারাক্কা ব্যারেজ দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো যাই হোক, আজকের এই আলোচনার বিষয়বস্তু ছিল এই 30টা কোশ্চেন। তো আমরা কি করব, পশ্চিমবঙ্গ রিলেটেড যে সমস্ত, মানে পশ্চিমবঙ্গের ভূগোল রিলেটেড যে সমস্ত কোশ্চেন মেইনলি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সামে এসছে, আমরা পরের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব।